স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনাম। দেশে করোনা শনাক্তের হার ৭ ছাড়ালো। এবছর একদিনের সর্বোচ্চ ১,১৬০ জন নতুন রোগী শনাক্ত, আরও ১৮ মৃত্যু। রাজধানীর বিমানবন্দর সড়কে ১০ ঘন্টার ব্যবধানে ধসে পড়ল বিআরটি প্রকল্পের ২ গার্ডার, ২ চীনা সহ ৬ শ্রমিক আহত। রমজানের মাসখানেক আগেই খাতুনগঞ্জে বাড়ছে ভোগ্যপণ্যের দাম, প্রশাসনের তদারকি শুরুর আগেই কৌশল ব্যবসায়ীদের। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১,১৫৯ জনের, যা এ পর্যন্ত একদিনের বছরের সর্বোচ্চ রোগী শনাক্ত। ২ সপ্তাহের ব্যবধানে শনাক্তের হার ২ থেকে বেড়ে হয়েছে ৭%। এদিকে মৃত্যু হয়েছে আরও ১৮ জনের, যা ১৯ দিনের মধ্যে সর্বোচ্চ। সংক্রমণ বাড়ায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। করোনা পরীক্ষার জন্য এই দীর্ঘ লাইন রাজধানীর মুগদা হাসপাতালে। প্রতিদিন সকাল থেকেই দেখা যাচ্ছে এমন ভিড়। কম বেশি একই অবস্থা রাজধানীর অন্যান্য সরকারি হাসপাতালগুলোতেও। রোববার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ২১৯টি ল্যাবে ১৬,২০৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,১৫৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭.১৫%। অথচ ২৮ ফেব্রুয়ারি এই হার ছিল ২.৮২ ভাগ, অর্থাৎ ১৪ দিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে ৫ ভাগ। আমরা দেখেছি লাখ লাখ লোক কক্সবাজারের সমুদ্র সৈকতে চলে গিয়েছে, নানা জায়গায় দল বেঁধে বেড়াচ্ছে। এবং ঢাকার রাস্তায় আমরা দেখেছি আগে যেখানে ৫০ ভাগ মানুষ মাস্ক পরতো, এখন সেটি ১০ থেকে ১৫ ভাগে নেমে এসেছে। ফলে কিন্তু ইনফেকশন বেড়েছে। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন হাসপাতালে বেড়েছে করোনা রোগী ভর্তি, বাড়ছে জটিলতা ও মৃত্যুও। এখনই আইসিইউতে বেড পাচ্ছেন না অনেকে। এখনকার যারা আক্রান্ত হচ্ছেন তারা ম্যাক্সিমামই তাদের আইসিইউ সাপোর্ট লাগছে এবং আক্রান্ত হচ্ছে ইয়াংরা বেশি। আগের স্ট্রেনটা আমরা দেখছিলাম কোমরবিড যাদের আছে, কোমরবিডিটি যাদের আছে তারা বেশি আক্রান্ত হচ্ছেন, কিন্তু এখন দেখছি যে ইয়াং, ভালো, সুস্থ তারা আক্রান্ত হচ্ছেন। এদিকে ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ১৮ জনের। এ নিয়ে মোট প্রাণহানি হল ৮,৫৪৫ জনের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে যুক্তরাজ্য থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন শেফিল্ড ইউনিভার্সিটির গবেষক ডক্টর খন্দকার মেহেদী আকরাম। আপনাকে স্বাগত। এই যে করোনার সংক্রমণ বাংলাদেশে বাড়ছে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বাড়ছে, যেটি ধারণা করা হয়েছিল শীতকালে বাড়বে, কিন্তু বাংলাদেশে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টায় আবার গত বছরের মতোই বাড়ছেই। এর পিছনে কারণটা কি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে স্পেসিফিক কারণ তো এখনই এতটা সহজভাবে বলা যায় না। তবে বেশ কিছু কারণ ভিতরে একটা হচ্ছে যে আমাদের একটা গা ছাড়া ভাব। আমরা হলিডেতে গেলাম, কক্সবাজারে গেলাম, এখন ভ্যাকসিন আসছে এটা ভেবে আমরা একদমই করোনার ব্যাপারটা ভুলে গেছি এবং সামাজিক দূরত্ব মেইনটেইন করছি না, সোশ্যাল ডিসট্যান্সিং যেগুলো দরকার সেগুলো করছি না। এটা একটা কারণ হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে করোনার যে দ্রুত বৃদ্ধি, তারপরে ইয়াংরা আক্রান্ত হচ্ছে, হসপিটাল বেডগুলো ভরে যাচ্ছে, সিভিয়ার কোভিড দেখা দিচ্ছে বেশি। এই সবকিছু মিলিয়ে গত ১০-১২ দিনের ডেটার দিকে তাকিয়ে এবং যে ক্রমবর্ধমান বৃদ্ধি এবং ট্র্যাজেক্টরির দিকে তাকিয়ে আমার কাছে মনে হচ্ছে যে রিসেন্টলি যে আমরা বাংলাদেশে যে ইউকের ভ্যারিয়েন্টটা যে শনাক্ত হয়েছে, এটা এর সাথে জড়িত আছে কিনা এটা একটু খতিয়ে দেখা দরকার। কারণ আমরা যদি ইউকের দিকে তাকাই, ইউকেতে যখন সেকেন্ড ওয়েভটা শুরু হলো তখন কিন্তু ঠিক এরকম আমরা দেখেছি। দ্রুত করোনা সংক্রমণ, ইয়াং মানুষরা আক্রান্ত হচ্ছে বেশি, রোগী খারাপ হয়ে যাচ্ছে বেশি, সিভিয়ার কোভিডে মারা যাচ্ছে মানুষ। এবং ঠিক ওই সময়টাতেই দেখা গেল যে আসলে আক্রান্তটা হচ্ছে এই ইউকে ভ্যারিয়েন্ট দিয়ে। সো আমার কাছে আপনার কাছে একটু জানতে চাই, এই যে নতুন ইউকে ভ্যারিয়েন্টের কথা বলছেন, এইটার বৈশিষ্ট্য কি? মানে আগেরটার সঙ্গে এটার পার্থক্যগুলো কি কি?
এটার পার্থক্য অনেক। আগের চেয়ে এই যে ইউকে যে ভ্যারিয়েন্ট, এটা কিন্তু প্রায় ৫০-৭০% দ্রুত আ আ আ রোগ বিস্তার করে, দ্রুত সংক্রমিত হয়। এটা অতি সংক্রামক একটা স্ট্রেইন আগের চেয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে এটা ইয়াংদের ভেতরে দেখা গেছে যে সংক্রমণটা বেশি করে। ৩ নাম্বার যেটা, এটা প্রায় ৩০-৪০% সিভিয়ার কোভিড তৈরি করতে পারে। আগের চেয়ে এই ভাইরাসে আক্রান্ত হলে সংক্রমিত হলে সিভিয়ার কোভিড কিন্তু বেশি হয়। এই কারণে এসব ভাইরাসে যারা আক্রান্ত হয় তাদের কিন্তু হসপিটাল অ্যাডমিশনটা বেশি। এগুলো আমরা দেখেছি, আমরা জানি। তার কারণ হচ্ছে যে স্পাইক প্রোটিনের যে বিশেষ কয়েকটা মিউটেশন হয়েছে তার পেছনে এই হচ্ছে প্রধান কারণ যে একটা স্পেসিফিক মিউটেশন। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, আমাদের আইইডিসিআর কিন্তু বলছে যে বাংলাদেশে আমরা যেই করোনার টিকাটা নিয়েছি সেটি এই যে ইউকে ভেরিয়েন্ট, যেটি নতুন ভেরিয়েন্ট, এটাকে মোকাবেলা করতে সক্ষম। সেটি একটি নিঃসন্দেহে ভালো খবর। কিন্তু এই যে ইউকে ভেরিয়েন্টের জন্য কি আমাদের বাড়তি কোনো সতর্কতা নিতে হবে? মানে করোনার যেই সতর্কতাগুলো আমরা মেনে চলি তার বাইরে কোনো কিছু করতে হবে কিনা? ভ্যারিয়েন্ট মোকাবেলার জন্য বা মিউটেশন মোকাবেলার জন্য মানে ব্যক্তিগতভাবে যে মাস্ক পরিধান করা, হাত ধৌত করা, তারপরে যে স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলোর কোনো পরিবর্তন নেই। আমাদেরকে এগুলো এখন স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে। এগুলো মানতেই হবে। তবে সরকারের পক্ষ থেকে যেটা দরকার সেটা খুব গুরুত্বপূর্ণ, যে মিউটেশন সার্ভেইলেন্স। আমি বারবার একই কথা বলছি এবং WHO প্রতিটা দেশকে এখন মানে বলছে যে মিউটেশন সার্ভেইলেন্স বা ভ্যারিয়েন্ট সার্ভেইলেন্সটা করা দরকার। কারণ যদি এই ইউকে মিউট্যান্টটা আসলেই ছড়িয়ে পড়ে, কিভাবে ছড়িয়ে পড়ছে, কোন জেলাগুলোতে ছড়িয়ে পড়ছে, এগুলোকে কন্টেইনমেন্ট করার দরকার। সো আমি বলব যে ব্যক্তিগত পর্যায়ের চেয়ে সরকারি পর্যায়ে এখন যেটা দরকার সেটা হচ্ছে যে মিউটেশন সার্ভেইলেন্স করা। 3G ডক্টর খন্দকার মেহেদী আকরাম, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। গবেষণা বলছে ঢাকার বাতাসে যেসব ভাসমান বস্তুকণা ভেসে বেড়ায় তার ৭০%ই ধুলা। এতে আছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর পারদ, সীসাসহ নানা ধরনের ভারী বস্তুকণা। এসব তথ্য উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায়। আর এক গবেষণায় উঠে এসেছে ঢাকার বাতাসে ধুলার পরিমাণ গত বছরের তুলনায় এবার 10% বেশি বেড়েছে। ধুলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত উদ্যোগ নিচ্ছে না কেউ। ধূলিধূসরিত এই পথকে গ্রামের মেঠোপথ বলে ভুল করতে পারেন অনেকে। রাজধানীর বেগম রোকেয়া সরণির তালতলা থেকে মিরপুর 12 নম্বর পর্যন্ত সড়কের চিত্র এখন এমন। আর যে ধুলো উঠছে তাতে ভেসে বেড়াচ্ছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর পারদ, সীসাসহ নানা ধরনের ভারী বস্তুকণা। রাজধানীর কম বেশি প্রায় সব এলাকাই ধুলা দূষণে আক্রান্ত। ধুলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় দিনের আলোতে, একদম অন্ধকার হয়ে থাকে। আমি তো প্রতিদিন আমাদের শোরুম খুলি, কিন্তু আমি ডেইলি পানি দিতে দেখি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে ঢাকার বাতাসে যেসব ভাসমান বস্তুকণা ভেসে বেড়ায় তার 70%ই ধুলা। কেমিক্যাল যে সাবস্টেন্সগুলো আছে সেগুলো নর্মাল যে স্ট্যান্ডার্ড যে গাইডলাইন ভ্যালু থাকে তার থেকে 4 থেকে 25-26 গুণ পরিমাণ বেশি থাকে। হিউম্যান সিস্টেমে ইনটেক করার একটা অ্যাবিলিটি আছে, যেই 0.5% বললাম সেটাই কিন্তু অনেক বেশি। গাছের পাতায় জমে থাকা ধুলার উপর ভিত্তি করে চালানো স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপ বলছে ঢাকায় প্রতিদিন প্রায় 2500 টন ধুলা উড়ে বেড়ায়। 2021 সালে সেখানে আমরা 498 থেকে 99 মেট্রিক টন ধুলাবালি গাছের পাতায় পতিত লক্ষ্য করেছে, যেটি পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় 8 থেকে 10 ভাগ বেশি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও স্বীকার করছে ধুলা বাড়ার কথা। আমার ঢাকা শহরটা কিন্তু ওদের পরিষ্কার রাখতে হলে অন্যান্য সকল সেবা প্রদানকারী সংস্থাকে একটা আন্তরিক হতে হবে। কারণ আমি একবার ঝাড়ু দিয়ে আসবো, আপনি আবার ময়লা ফেললেন, আমি কতবার যাব। রাজধানীর বাতাসে যেসব সূক্ষ্ম বস্তুকণা রয়েছে তার 30% পার্শ্ববর্তী দেশগুলো থেকে ভেসে আসে। সব মিলিয়ে রাজধানীর বাতাস এখন মারাত্মক দূষণের মধ্যে। বায়ু দূষণ রোধে দরকার জাতীয় ও আঞ্চলিক সহযোগিতা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বসুরহাটে যুবলীগ কর্মী আলাউদ্দিন হত্যার ঘটনায় পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আজ আদালতে অভিযোগ দায়ের হয়েছে। শুনানি শেষে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কিনা তা 15 দিনের মধ্যে জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। যুবলীগ কর্মী আলাউদ্দিন হত্যাকাণ্ডে রোববার সকালে জেলার 4 নম্বর আমলি আদালতে অভিযোগ দায়ের করেন নিহতের ছোট ভাই ইমদাদ হোসেন রাজু।
অভিযোগ আনা হয় বসুরহাটের মেয়র আব্দুল কাদের মির্জা, তার ভাই শাহাদাত হোসেন, ছেলে মাসুর কাদের তাশিক মির্জা সহ 164 জনের বিরুদ্ধে। এছাড়া অজ্ঞাত আরও 50 জনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। শুনানি শেষে এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানায় মামলা হয়েছে কিনা তা 15 দিনের মধ্যে জানাতে ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক SM মোসলেউদ্দিন মিজান। ভিকটিম আলাউদ্দিনের ভাই এমদাদ হোসেন বাদী হয়ে বিজ্ঞ আদালতে সকালেই অভিযোগ দায়ের করেছেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট বিষয়ে কোম্পানিগঞ্জ থানায় অর্থাৎ আলাউদ্দিনের হত্যাকাণ্ড সংক্রান্তে কোম্পানিগঞ্জ থানায় ইতিপূর্বে কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা বা এফআইআর রুজু হয়েছে কিনা সেই বিষয়ে জানতেছে ওসি কোম্পানিগঞ্জ থানাকে 15 কার্য দিবসের 15 দিনের মধ্যে সেটা জানানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। বাদী এমদাদ হোসেন রাজুর অভিযোগ, হত্যাকারীরা তাদের নানাভাবে হুমকি দিচ্ছে। ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেন আলাউদ্দিনের মা। মামলা থানা থেকে নেই নাই, আমি ফদাও না আসামি মির্জাকে করছি বিদায়, তার জন্য আমার কেউ 2 দিন পর্যন্ত থানাতে ঘুরেছে, তার জন্য আমি বাধ্যগত হয়ে আমি করে আসতে বাধ্য হয়েছি। গত মঙ্গলবার বসুরহাটে পৌর মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবলীগ কর্মী আলাউদ্দিন। এছাড়া কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানকে মারধরের ঘটনায় পুলিশ মামলা গ্রহণ না করায় আদালতে মামলার আবেদন করেন তার স্ত্রী আরজুমান পারভিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজনীতি ভুলে বিএনপি এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করছে। ইস্যু খুঁজে না পেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছে, যা রাজনৈতিক সৌজন্য বোধের মধ্যে পড়ে না। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। নজর জনগণের দিকে নেই মানুষের কল্যাণকামিতায়। তাদের দৃষ্টি এখন কে কত টাকার ঘড়ি পরলো, কেমন পোশাক পরলো, কী রঙের চেয়ারে বসলো, কেমনভাবে কথা বলল সেদিকে। মেগা প্রকল্পের নামে দেশের লুটপাট চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের পকেট কেটে দেশকে ফোকলা করে দিচ্ছে সরকার। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের লেখা বই কুপিবাতির গণতন্ত্র, বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন দলের নেতারা। তারা বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, গণতন্ত্র ও সুশাসন ছাড়া জনগণের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। যখন ক্ষমতা থাকে না, যখন তখন ওগুলি করে, মারা হলে ওদের অভ্যাস, হত্যা হলে ওদের অভ্যাস। যদি হত্যা না করে, যদি মানুষ না মারে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে না। এখন যদি আজকে নির্বাচন কমিশনের কথা বলেন, নির্বাচন কমিশন কি? এখন নির্বাচন কমিশন লীগ, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো লিগে পরিণত হয়েছে। এ সময় বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের গার্ডার ধসে 4 জনের আহত হওয়ার প্রসঙ্গ টানেন মির্জা ফখরুল। বলেন, জনগণের করের টাকায় মেগা প্রকল্পের নামে চলছে লুটপাট। জনগণের টাকা নিয়ে যে সমস্ত তৈরি করা হচ্ছে, সেটা হঠাৎ করে ভেঙে পড়ছে। তাহলে তার মান কি হচ্ছে? আমরা যে কথাটা বারবার বলছি যে এই মেগা প্রজেক্ট দিয়ে এই উন্নয়নের ধোঁয়া তুলে আপনি দেশটাকে একেবারে ফোকলা করে দিচ্ছেন। এই উন্নয়ন মানেই হচ্ছে যে মানুষের পকেট কেটে তারা তাদের পকেট ভারী করছে। সময় মতো জনগণ সব দুঃশাসনের জবাব দেবে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। কোনো প্রয়োজন থাকতো না যদি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। শনিবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম। উৎসবকালে কেউ দেশ বিরোধী কর্মকাণ্ড চালাতে চাইলে তা শক্ত হাতে দমন করার হুঁশিয়ারিও দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে 17 থেকে 26 মার্চ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 5টি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়েছেন। তারা নানা কর্মসূচিতে অংশ নেবেন। উৎসবে আমন্ত্রিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে পুলিশ।
আন্তর্জাতিকভাবে ভিভিআইপি নিরাপত্তায় যে প্রোটোকল রয়েছে সেই অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। এটি আসলে আমরা মনে করি যে 17 থেকে 26 পর্যন্ত আমাদের যে 5 জন ভিভিআইপি আসছেন সেই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নাই। তথাপি আমরা এই সময়টাতে সর্বোচ্চ সতর্ক এবং সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। রাজধানীতে উন্নয়নমূলক কাজের জন্য অধিকাংশ সড়কে যান চলাচলের সমস্যা হচ্ছে। তারপরেও বিদেশি অতিথিদের চলাফেরায় সড়কে কিছুটা যানজট তৈরি হতে পারে। আমরা অনুরোধ করব যে যারা যেখানে যাবেন, অর্থাৎ কর্মস্থল হোক অথবা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য হোক, তারা নির্ধারিত সময়ের কিছুটা আগেই অর্থাৎ কিছুটা সময় নিয়ে বের হবেন। অনুষ্ঠানের দিনগুলোতে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি না রাখার আহ্বান জানিয়েছে ডিএমপি। কোনো কর্মসূচির নামে কেউ নাশকতার চেষ্টা করলে শক্তভাবে দমন করার হুঁশিয়ারি ডিএমপির। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদারের সহযোগী অবন্তিকা বড়ালকে দ্বিতীয় দফায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে কাশিমপুর কারাগার থেকে আজ তাকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। পিকে হালদারের অবৈধ সম্পদ অর্জনের মামলায় অবন্তিকা বড়ালের সম্পৃক্ততা থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে দুদক। এছাড়া পিকে হালদারের অবর্তমানে দেশে তার ব্যবসা বাণিজ্য এবং সম্পদের তত্ত্বাবধায়ক ছিলেন অবন্তিকা, এমন অভিযোগও রয়েছে। প্রথম দফার রিমান্ড শেষে গত 4 মার্চ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার ভিত্তিতে অবন্তিকাকে আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন উল্লেখ করে রিমান্ড আবেদন করা হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম ব্যাংকে কত টাকা লেনদেন করেছেন সেই তথ্য জানতে চেয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। দুর্নীতি দমন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বিএফআইইউ এই তথ্য চেয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসেবে কত টাকা আছে তাও জানতে চাওয়া হয়েছে। পিকে হালদারের আর্থিক প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এবং বর্তমানে 2 কর্মকর্তা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করেছে ইউজিসি গঠিত তদন্ত কমিটি। সকালে 5 সদস্যের ওই কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায়। 2019 সালে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সহ 7 শিক্ষকের করা 110টি অভিযোগের তদন্ত করছে কমিটি। সম্প্রতি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে এসব অভিযোগ তদন্তে ইউজিসিকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। আজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে কমিটির সদস্যরা ভিসির বিরুদ্ধে অভিযোগকারী শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং সাক্ষ্য গ্রহণ করেন। তাদের কাছ থেকে তদন্ত সংশ্লিষ্ট নথিপত্র জমা নেন। উপাচার্য মহোদয়ের ক্যাম্পাসে অবস্থান না করা এটা একটা প্রধান অভিযোগ। তারপরে আছে বিভিন্ন দায়িত্ব পালন, যেটা হয়তো যাদের পালন করার কথা সেখানে হয়তো উপাচার্য মহোদয় বা অন্য কেউ দায়িত্ব পালন করছেন এরকম। তারপরে নিয়োগ দেওয়া হচ্ছে না, এটা একটা অভিযোগ। আইন একরকম আছে, কাজ আর একরকম হচ্ছে, এরকম অভিযোগ। অনিয়ম বলতে নিয়ম মানা হচ্ছে না এরকম। আর দুর্নীতির কথাও আছে এখানে। কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে করা মামলাটি পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ বিচারক কে এম ইমরুল কায়েসের আদালত এই আদেশ দিয়েছেন। আদেশে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষকে বলা হয়েছে 3 সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করে কিশোরের নাক, কান, গলা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অন্যান্য জখমের বিষয়ে যথাযথ অনুসন্ধানপূর্বক 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পিআইবিকে দিতে হবে। পিবিআই এর একজন এসপি পদমর্যাদার অফিসারকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী 15 এপ্রিল 2021 তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত বছরের 5 মে ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর গ্রেফতার হন, কিন্তু তার 3 দিন আগে 2 মে বিকেল 5:45 বাসা থেকে সাদা পোশাকধারী 16 থেকে 17 জন লোক তাকে মুখোশ পরিয়ে হাত কড়া লাগিয়ে নির্জন অচেনা জায়গায় নিয়ে যায়। এরপর 2 থেকে 3 মে পর্যন্ত তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। আজকে এই অভিযোগের বিষয়ে বিজ্ঞ মহানগর দায়রা জজ মহোদয় মৌখিকভাবে তার আদেশটি দিয়েছেন। পূর্ণাঙ্গ আদেশ পেতে হয়তো আমাদেরকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তিনি আদেশে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে যেন 3 সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করে তার শারীরিক পরীক্ষা করা হয়, বিশেষত তার নাক, কান, গলা এই বিষয়গুলো যেন পরীক্ষা করা হয় এবং পরীক্ষা করে 24 ঘন্টার মধ্যে ডাক্তারি রিপোর্ট আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীর মাদ্রাসার শিশু নির্যাতনের ঘটনায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি FRM নাজমুল হাসান এবং বিচারপতি শাহেদ নুরুদ্দিনের বেঞ্চ এ আদেশ দেন। এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে দেশে মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে সংবিধান এবং প্রচলিত আইন মেনে চলার নির্দেশ দেয় হাইকোর্ট। এর আগে মাদ্রাসার শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইয়াহিয়াকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। পাশাপাশি হাইকোর্ট অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হয়েছে কিনা তাও জানানোর নির্দেশ দেন। দশ ঘন্টার ব্যবধানে বাস র্যাপিড ট্রানজিটের 2টি গার্ডার ভেঙে পড়ল। রোববার সকালে রাজধানীর বিমানবন্দর এলাকায় গার্ডার ভেঙে 6 শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে 2 জন চীনা নাগরিক। আহতদের রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক চীনা নাগরিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বিআরটি কর্তৃপক্ষ বলছে তদন্তের পর জানা যাবে দুর্ঘটনার কারণ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের গার্ডার বসানোর কাজ করছিলেন নির্মাণ শ্রমিকেরা। রোববার সকাল 10:30টার দিকে হঠাৎ ভেঙে পড়ে গার্ডারটি। এ সময় গার্ডারের নিচে চাপা পড়েন 2 চীনা নির্মাণ শ্রমিক। পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় আহত হয়েছে আরও 4 জন, যাদের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। আহত 6 জনকেই ভর্তি করা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আমরা ছিলাম টিকিট কাউন্টার, টিকিট হঠাৎ বিকট শব্দ পাইছি আমরা হয়তো রেল দুর্ঘটনা, নাহলে এই পাশে তাকাই দেখি এদিকে দুর্ঘটনা। সাপোর্টের মাথাটা পিলারের লগে বাজে গেছে, বাজে যাওয়ার কারণে এই সাইডে ডাউন হয়েছে। ডাউন হওয়ার কারণে আপনি এলজিটা অটোমেটিকলি আপনার উত্তর দিকে চলে গেছে, আর যার কারণে এই দুর্ঘটনাটা হয়েছে। পরে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। তারা বলছে গার্ডারটি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। শনিবার রাতেও আবদুল্লাপুরে সদ্য ঢালাই করা আরেকটি গার্ডার ভেঙে পড়ে। কোনো গাড়ি এখানে না আসে বা কোনো লোকজন যাতে এখানে না আসে, কারণ এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো সময় আবার ক্র্যাক করতে পারে। ওই জন্য আমরা জায়গাটুকুকে নিরাপদ করে রেখেছি। যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলছি, তারা দ্রুত এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। জায়গাটি ঝুঁকিমুক্ত করতে কাজ শুরু করেছে বাংলাদেশি ও চীনা প্রকৌশলীরা। বিআরটি কর্তৃপক্ষ বলছে তদন্তের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে। কারো দায়িত্বে অবহেলা ছিল কিনা সে প্রশ্ন এড়িয়ে যান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। এটা নিছকই দুর্ঘটনা, গাফিলতি থাকার কোনো স্কোপ নাই। এটা একটা ভারী জিনিস তুলতে গেলে এরকম রিস্ক থাকেই, যদিও সব ধরনের প্রিকশন ছিল, তারপরেও কেন পড়লো এটা তদন্ত না করে ঠিক বলাটা ঠিক হবে না। রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত যানজট নিরসনে বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে। 4 বছরে কাজ শেষ করার কথা থাকলেও 8 বছরে অগ্রগতি হয়েছে 37%। প্রকল্প ব্যয় বেড়েছে 2228 কোটি টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানের বেশ আগে ভাগে এবার খাতুনগঞ্জে বাড়তে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। বাজার সংশ্লিষ্টরা বলছেন প্রশাসনের তদারকি শুরুর আগেই কৌশলে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। যদিও এই কৃত্রিম সংকটের বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। প্রতি বছর রমজানের আগে ছোলা, খেসারি ডাল, চিনি, তেল সহ নানা পণ্যের দাম বাড়তে শুরু করে খাতুনগঞ্জে। কিন্তু এবারের চিত্র একটু আলাদা। রমজান শুরু হতে এখনও মাসখানেক বাকি, কিন্তু কিছু ভোগ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী আরও 1 মাস ধরে। বর্তমানে খাতুনগঞ্জের পাইকারি বাজারে ছোলা, ডাল, তেল সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। 1 মাসের ব্যবধানে এসব পণ্যের দাম কেজি এবং লিটার প্রতি বেড়েছে 10 থেকে 25 টাকা পর্যন্ত। কিন্তু কেন দাম বাড়ছে তার কোনো সঠিক জবাব মেলেনি। ব্যবসায়ী কিছু আছে যারা হয়তো সুযোগ সন্ধানী, তারা ইচ্ছা করে যেমন 1 মাসের ব্যবসা সারা বছরের জন্য করে ফেলবো, সেটা আসলে কোনোভাবেই সেটা মেনে নেওয়া যায় না। তবে কেউ কেউ বলছেন রমজানে একসঙ্গে বেশি পণ্য কেনার প্রবণতার কারণেও অনেক সময় বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। অনেকে আছে যে মাসের বাজারটি একসাথে করে ফেলেন,
যার কারণে এর প্রভাবটাই কিন্তু পরে থাকে। আর খুচরা পর্যায়ে যারা পণ্যটি বিক্রি করেন তারা কিন্তু সেই সুযোগটি নিয়ে থাকে। যদিও প্রতিবারের মতো এবারও কৃত্রিম সংকট তৈরি করলে ছাড় না দেওয়ার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। কেউ আর্টিফিশিয়াল ক্রাইসিস করলে চিটং চেম্বার ডেফিনেটলি মনিটরিং করবে সেটা। এই আর্টিফিশিয়াল ক্রাইসিসটা কিন্তু আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না, করতে পারি না। কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইনটা যাতে ঠিক থাকে সেটার দিকে কিন্তু আমাদের নজর থাকবে। কবে নাগাদ রমজান কেন্দ্রিক ভোগ্যপণ্যের বাজার তদারকি শুরু হবে স্পষ্ট করে বলতে পারছেন না কেউ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে তদারকি বাড়ানো হচ্ছে। দাম নাগালে রাখতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা। সকালে রাজধানীর কারণ বাজারে জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেছেন তিনি। এ সময় প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দেন অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে কেনাকাটায় গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। অনলাইন কেনাকাটায় হয়রানি বন্ধে নীতিমালা করতে যাচ্ছে সরকার। এই বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন তিনি। রাত ৯টায় বাংলাদেশে এবার খেলার খবর। নিউজিল্যান্ড বধে নেপালের টুর্নামেন্ট হবে। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নতুনদের পরখ করতে চান জেমিডে। কাল থেকে অনুশীলন। নিউজিল্যান্ড বধে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে পেস ইউনিট। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে অতীত রেকর্ড বড় প্রেরণা রুবেল হোসেনের। বলছেন, জায়গা মতো বল ফেললে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলা সম্ভব। অন্যদিকে নবীন সদস্য শরীফুল ইসলাম সুযোগের অপেক্ষায় আছেন। অনুশীলনে স্টক বলে মনোযোগ দিচ্ছেন তিনি। জন ডেভিস ওভালের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সুবিশাল পাহাড়। নিজেদের দেশে নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের কাছে এই পাহাড় টপকানো চেয়েও কঠিন। এখনো যে ওদের মাটিতে অর্জনের খাতা শূন্য। এবার অতীত বদলানো শপথ টিম বাংলাদেশের। নিউজিল্যান্ডে জয় পেতে টিম প্ল্যানকে গুরুত্ব দিচ্ছে পেসাররা। উইকেটটা খুব সুন্দরই থাকে, স্পোর্টই থাকে, বাট ব্যাটসম্যানদের জন্য হেল্পফুল। বাট বলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে প্ল্যান অনুযায়ী, আমার কাছে মনে হয় বলারদের জন্য ভালো হবে। আমরা যে টিম আছি, আমি পার্সোনালি মনে করি আমাদের সে অ্যাবিলিটি আছে। টিমের তো অবশ্যই একটা প্ল্যান থাকে, তো আমরা যদি সবাই সবার বেস্টটা দিতে পারি, ইনশাল্লাহ আমরা নিউজিল্যান্ডের সাথে ভালো কিছু হবে ইনশাল্লাহ। যুব দলের হয়ে নিউজিল্যান্ডের সুখস্মৃতি আছে টাইগার জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা শরীফুল। সুযোগ পেলে ভান্ডারে সব অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে চান তিনি। প্রিপারেশন তো আল্লাহর মতো ভালোই আছে। ওদের দেশে ওদের সব জানা আছে, তো ওদের সাথে খেলা একটু কঠিনই হবে। চেষ্টা করবো যে নিজের প্ল্যানে থাকার। স্ট্রোক বলটাই মনোযোগ দিচ্ছি, স্টাম্প টু স্টাম্প, হালকা সুইং। এমন কন্ডিশনে পেসারদের দাপট থাকবে, তাই টিম বাংলাদেশের পরিকল্পনার বড় একটা অংশ জুড়ে আছে স্পিড স্টাররা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে 4-0 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর শতভাগ সাফল্য সাইফ হাসানের দলের। মিরপুরে পঞ্চম ওয়ানডেতে শেষ ওভারের রোমাঞ্চে আইরিশে হেরেছে 5 রানে। সিরিজ জুড়ে ধারাবাহিক মাহমুদুল হাসান শেষ ম্যাচেও সপ্রতিভ। তার 123 রানের ইনিংস এই ব্যবধান গড়ে ওঠে ম্যাচে। ছোটদের দলে বড় তারকা তিনি। বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস সাথেই তার। বড় ম্যাচে জ্বলে ওঠার সক্ষমতায় আরেকবার অনন্য মাহমুদুল হাসান। মিরপুরে আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে শেষ ওয়ানডেতে তার দারুণ সেঞ্চুরিতে আসে জয়ের উপলক্ষ। একমাত্র 4 দিনের ম্যাচে হারের পর ওয়ানডে সিরিজেও 4-0 ব্যবধানে বিধ্বস্ত হ্যারি ট্যাক্টরের দল। মিরপুরে শুরুটা হয়নি ফেভারিটের মতো। মার্ক অ্যাডায়ারের গতির সামনে জমাট হয়নি সাইফের রক্ষণ। ইমনকে সাথে নিয়ে 94 রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান জয়। এরপর হ্যারি ট্যাক্টরের ঘূর্ণিতে থিতু হতে পারেনি মিডল অর্ডার। ছোট ছোট পার্টনারশিপে দলকে ম্যাচে রাখেন জয়। 135 বলে তার 123 রানের ইনিংস আরও বড় হতে পারত রান আউটে কাটা না পড়লে।
আজকে আমি ট্রাই করেছি যখন সেট হব তখন ইনিংসটাকে লম্বা করার, ক্যারি করার শেষ পর্যন্ত। ফার্স্ট ম্যাচটাতে যখন 66-এ আউট হই তখন একটু আপসেট ছিল, ওইটা অনেক একটা বড় সুযোগ ছিল লম্বা করার। সো আজকে যখন 50 হওয়ার পর আমি ট্রাই করি যে আমার ইনিংসটাকে আরও বিল্ড আপ করার, কীভাবে 3 ফিগারে নেওয়া যায়। 261 টার্গেটে আইরিশরা স্বস্তি পায়নি বাংলাদেশ পেসারদের সৌজন্যে। অ্যাডায়া ডোহেনের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে 97 রান। সেখান থেকে স্বাগতিকদের ম্যাচে ফেরান স্পিনাররা। শেষ দিকে নেইল রক প্রিটোরিয়াস মিলে জমিয়ে দিয়েছিল ম্যাচ, কিন্তু দারুণ অ্যাকিউরেসিতে ম্যাচ বের করে নেন রাজা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুনে বিশ্বকাপ বাছাইয়ের আগে নেপালের টুর্নামেন্টকে পরীক্ষার মঞ্চ বলে মনে করছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমিডে। দলের সুযোগ পাওয়া নতুন ফুটবলারদের ভবিষ্যতের জন্য তৈরি করতে চান তিনি। টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় রয়েছে বলে মনে করছেন হেড কোচ। নেপালে 3 জাতি টুর্নামেন্টের জন্য ক্যাম্প শুরু হলেও মাঠের অনুশীলনে এখনও নামা হয়নি ফুটবলারদের। প্রথম দিন অনুপস্থিত রানা, জিকো আর আবদুল্লাহ ক্যাম্পে যোগ দিয়েছেন। দ্বিতীয় দিন সুইমিং আর জিম সেশনে ব্যস্ত থেকেছেন সবাই। লিগ খেলায় ফিটনেস নিয়ে চিন্তায় নেই হেড কোচ জেমিডে। দেশে 3 আর নেপালে 4 দিনের প্রস্তুতি যথেষ্ট জেমির চোখে। জুনে বিশ্বকাপ বাছাইয়ের আগে এই টুর্নামেন্টেই নতুনদের পরখ করতে চায় ম্যানেজমেন্ট। খুবই ভালো একটি সহায়ক টুর্নামেন্ট হিসেবে এসেছে, যেখানে আমরা আমাদের এই খেলোয়াড়গুলোকে পরখ করে দেখতে পারবো। এবং যেহেতু আমাদের রেজাল্টের ইতিমধ্যে বেশ কিছু হার জিত আছে এবং আমাদের অনেকগুলো সিনিয়র প্লেয়াররা বেশ অনেক দিন হয়ে গেছে, সুতরাং আমাদের বেশ কিছু নতুন প্লেয়ার তৈরি করার কিন্তু এখনই সময়। প্রস্তুতির জন্য 1 সপ্তাহ সময় পাবো। লিগ খেলায় ফুটবলারদের ফিটনেস লেভেল আশা করি ঠিক আছে। জুনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে নতুন ফুটবলারদের পরখ করার সুযোগ এটি। অবশ্যই টুর্নামেন্ট জিততে চাই, তবে সেটাই মূল উদ্দেশ্য নয়। গেল নভেম্বরে ঢাকায় আসা নেপালের বিপক্ষে 1 জয় ও 1 ড্র বেঙ্গল টাইগার্সের। তবে নিজেদের মাঠে ছেড়ে কথা বলবে না হিমালয়ের দেশটি। কিরগিজস্তানের অলিম্পিক দল যে কঠিন প্রতিপক্ষ তা জানা আছে জেমি। কিরগিজস্তান কঠিন প্রতিপক্ষ হবে। তারা শারীরিকভাবে আমাদের চেয়ে শক্তিশালী। ঘরের মাঠে খেলায় নেপালের বিপক্ষে খেলাও সহজ হবে না। সোমবার সকালে প্রথমবার অনুশীলনে নামবে জাতীয় দল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরে। এবারে ভিন্ন প্রসঙ্গ। রোকেয়া, কেমন আছো তুমি? কেমন আছো তুমি? ভালো, তুমি ভালো আছো? আচ্ছা। 33 ঘন্টার রুদ্ধশ্বাস অস্ত্রোপচার, এরপরও ছোট বড় 48টি অপারেশন। জোড়া মাথার রাবেয়া রোকেয়া ফিরে পায় নতুন জীবন। প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে ঢাকা সিএমএইচে চিকিৎসকদের এই সাফল্য চিকিৎসা বিজ্ঞানের মাইল ফলক, যাকে মুজিব শতবর্ষের বড় পাওয়া বলছেন প্রধানমন্ত্রী। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষের অংশে। মৎস্য খামারিদের দখলে মৌলভীবাজারের হাইল হাওর। অবৈধ দখল আর অপরিকল্পিত পুকুর খননে হাওর হারাচ্ছে তার অস্তিত্ব। ধ্বংস হচ্ছে দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র। এতে হুমকির মুখে রয়েছে জীববৈচিত্র্য। পরিবেশবাদীরা বলেছেন, এখনই পরিকল্পিত উদ্যোগ না নিলে বিলুপ্ত হবে হাওরের সৌন্দর্য। হাইল হাওরে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরুর পর থেকেই মৎস্য খামারিরা গড়ে তোলেন বিশালাকৃতির পুকুর। অভিযোগ আছে, কোনো নিয়মের তোয়াক্কা না করে একের পর এক মৎস্য খামার গড়ে তুলেছেন প্রভাবশালীরা। খাস জমি দখল কিংবা ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া জমিতেও করেছেন মৎস্য খামার। আগে তো মাছ অনেক মাছ মিলতো, আর এখন তো মাছ মিলে না। কিন্তু লাগে এসব ফিশারি টিশারি দিয়া মানুষে মাছ দখল হয়ে রাখিছে। ইদানিং 3-4 বছর 5 বছর ধরিয়া অনেক ফিশারি হইতেছে। এই ফিশারি হওয়ার কারণে একদিকে এই অভয় আশ্রমের যে সৌন্দর্য আছিল এবং যে মাছ বা ফাঁকি এগুলা বেশি থাকতো, এগুলা ব্যাঘাত করতেছে। হাইল হাওরে বাইক্কা বিল সহ ছোট বড় 100টির বেশি বিলে রয়েছে মাছের অভয় আশ্রম। অপরিকল্পিতভাবে খামার গড়ে তোলায় এরই মধ্যে 1 ডজনের বেশি বিল বিলীন হয়ে গেছে। ভবিষ্যতে হাইল হাওরের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছে পরিবেশবাদীরা। 5 বছরে যেভাবে পাখি কমে গেছে, যেভাবে জলজ উদ্ভিদ কমে গেছে, যেভাবে এখানে পাড় উঁচু করে মৎস্য চাষের ব্যবস্থা করা হচ্ছে, তার মানে হচ্ছে সেটি মনে হবে একটি নগরায়নের দিকে, বা সেখানে একটি নতুন একটি স্থাপনা তৈরি হচ্ছে। একদিকে খালগুলি ভরাট এবং অন্যদিকে মৎস্য খামারের কারণে বন্ধ হচ্ছে বিভিন্ন ছড়ায় পানি প্রবাহের পথ।
হাওর রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি কমিশনের ভূমিকে তদন্তের জন্য দেওয়া হয়েছে, তদন্তাধীন আছে। এটির ন্যূনতম কোনো সুযোগ নেই। এটিকে আমরা প্রশাসনিকভাবে প্রতিহত করব। এই হাইল হাওরের আয়তন 14,000 হেক্টর, এর মধ্যে শ্রীমঙ্গলে 10,000 হেক্টর, বাকি 4,000 হেক্টর মৌলভীবাজার সদর উপজেলার মধ্যে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে সাজ রব সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দিরে। মন্দির সংস্কার, হেলিপ্যাড নির্মাণ, রাস্তাঘাট সংস্কার সহ নিরাপত্তার খুঁটিনাটি নিয়ে দিনরাত ব্যস্ত স্থানীয় প্রশাসন। আগামী 27 মার্চ সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অংশ নেবেন পূজা অর্চনায়ও। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। পূজা প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। উনি আমাদের মন্দিরে মনে হয় 30 থেকে 35 মিনিট সময় দেবেন এবং মন্দির পূজা দেবেন। আরও মন্দিরের অন্য কাজকর্ম বা দেখাশোনা বা তিনি মন্দিরের অবকাঠামোগুলো দেখবেন। স্থানীয়রা বলছেন মন্দিরটি পরিচিতি পাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে, বাড়বে ভারত বাংলাদেশ সম্পর্ক। ভক্তি অর্ঘ্য নিবেদনের জন্য মায়ের চরণতলে উনি আসছেন। তার আগমন শুভ হোক, সার্থক হোক। একজন বিশ্ব নেতা আমাদের এই পীঠস্থানটি পরিদর্শন করবেন, তাই এই এলাকার মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকল পেশার মানুষ আজ তারা উচ্ছ্বসিত। মোদির সাতক্ষীরা সফরে স্থানীয় ঐতিহ্য ফুটিয়ে তোলার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সুন্দরবন এই অঞ্চলের যে ঐতিহ্য সেটিকে আমরা তুলে ধরতে চাই। রয়্যাল বেঙ্গল টাইগার, মুজিব বর্ষ, বঙ্গবন্ধু, আমাদের দেশের উন্নয়ন, এটি থাকবে আমাদের যে হেলিপ্যাড থেকে শুরু করে এই মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এভাবে সাতক্ষীরাকে এখানে ফুটিয়ে তোলা হবে। যশোরেশ্বরী কালী মন্দির ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই দায়িত্ব আসলে রাষ্ট্রীয় পর্যায়ের এবং বিভিন্ন সংস্থা এটির সাথে সংশ্লিষ্ট থাকে, তারা সকলেই থাকবে এবং পুলিশের পক্ষ থেকে আমাদের যে কাজ সেটি আমাদের বেশ আগে থেকে শুরু হয়েছে। মোদির সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বোর্ড পরীক্ষায় ফল পরিবর্তন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয় প্রলোভন দেন চাঁদপুরের রাফসান চৌধুরী। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 10,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত নেন কাজ করার জন্য। পরিচয়ের সুযোগে অনেক তরুণীকে প্রেমে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল করেন তিনি। গোয়েন্দা পুলিশ বলছে অন্তত 50 তরুণীর সঙ্গে প্রতারণা করেছে রাফসান। 2020 সালে এইচএসসি পাশ করেন বিথি। বাবা মায়ের ইচ্ছে ছিল তাকে মেডিকেলে ভর্তি করার। ফেসবুকে রাফসানের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন ব্যাংক কর্মকর্তা বাবা ও স্কুল শিক্ষক মা। পরে বিথির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেইল করেন রাফসান। আমার একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে আমি পোস্ট করেছিলাম, ওখান থেকে কোন আমাকে নক দিছে। ভিডিও কলে কথা পরে সে আমার বিকাশ নাম্বার নেয়, নেওয়ার পরে তারপর আমাকে যে ওখান থেকে কল দেয় যে ব্যাংকের থেকে। পরে আমি তো বলতে পারিনি কিছু। প্রতারিত হয়ে গোয়েন্দা পুলিশের কাছে যান অভিভাবক, আবেদন জানান ব্যবস্থা নেয়ার। স্কুলে একটা প্রেস্টিজ আছে, আমি সব কিছু মিলে শেষ হয়ে যাচ্ছে। আমি তো অসুস্থ হয়ে পড়ছি এই বিষয়গুলো জানার পরে। 2 মাস ধরে তদন্ত করে খোঁজ মেলে রাফসানের। গ্রেপ্তার করা হয় দক্ষিণ গোরান থেকে। রাফসানের বাড়ি চাঁদপুর। 2008 সালে এসএসসি ফেল করেন। এরপর পড়ালেখায় না এগিয়ে শুরু করেন প্রতারণা। 2016 সাল থেকে নামে বেনামে 8 থেকে 10টি ফেসবুক গ্রুপ খুলেন। 3টি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি সহ সব বোর্ড পরীক্ষার ফল পরিবর্তনের বিজ্ঞাপন দেন। মনে করছি যে টাকাটা যখন দিবে তাহলে ওকে বলি, তো ওর সাথে অন্য আর একটা ওই যে জোকার ডেভিল আইডি থেকে নক করা হয়েছে। পরে বলছি যে আমার কাছে এটা আছে, মানে এই যে স্ক্রিনশট বা ভিডিও, তোমার সাথে যে কথা বলছি। গোয়েন্দারা বলছেন অনেক শিক্ষিত অভিভাবকও রাফসানের ফাঁদে পা দিয়েছেন। 5 বছরে 3 বার গ্রেপ্তার হয়েছে সে। অন্তত 50 তরুণীকে ফাঁসিয়েছে রাফসান। প্রশ্নপত্র ফাঁস, রেজাল্ট চেঞ্জের এই কাজ করা ছাড়াও মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। জঘন্যতম বিষয় হলো যে মেয়েদের তাদের আপত্তিকর ছবি সে ধারণ করে সেগুলোকে সে বিভিন্ন
সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আত্মসাৎ করার চেষ্টা করতে যাচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে নিজেদের সচেতন হওয়ার বিকল্প নেই বলে মনে করে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্দরবানের আলীকদমের সমথং পাড়ায় পানি আনতে গিয়ে ভালুকের আক্রমণে গুরুতর আহত হন এক বৃদ্ধা। পরে সেনাবাহিনীর সহায়তায় উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মারাত্মক জখম ওই নারী আপাতত সংকটমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার ভোরে বাড়ির পাশে পাহাড়ি ঝিরিতে পানি আনতে গিয়েছিলেন ৬৬ বছরের বৃদ্ধ ত্রয়ল মুরং। এ সময় পাশের ঝোপে থাকা একটি ভালুক তাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বলাইপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় চট্টগ্রামে। আজকে সকাল ৬টার সময় ও যার দেখতে যায়, এজন্য ও বালুক সংকট ভিতরে সিঁড়ি থেকে আসিয়ে কামড় দিছে ও বুড়াকে। চিকিৎসকরা জানান ঘাড়ে ও মাথায় বেশ কিছু গভীর ক্ষত রয়েছে ত্রয়ল মুরংয়ের, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। ওনার ফেসে অনেকগুলো ইনজুরিড মার্ক আছে। তো আমরা যেটা ইউজুয়ালি করি আর কি, ইমার্জেন্সি পেশেন্টকে আমরা সার্জারি, ওখানে ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্ট করা হয়। উনি তো ভাইটাল সাইন তো ভালো, হ্যাঁ, উনি তো আনকনশাস না বা এরকম খারাপ কিছু নাই। ৩ সপ্তাহ আগে বান্দরবানের চিম্বুক থেকে ভালুকের আক্রমণের শিকার দুজনকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে এনে চিকিৎসার ব্যবস্থা করেছিল সেনাবাহিনী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া মাথার শিশু রাবেয়া রোকেয়ার সুস্থতা এবং ঘরে ফেরা মুজিব শতবর্ষে বড় পাওয়া বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই শিশুর চিকিৎসার সংশ্লিষ্টদের সাহসিকতা প্রশংসা করে তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী। দেশে বিদেশে দীর্ঘ চিকিৎসার পর নতুন জীবন নিয়ে বাড়ি ফিরছে দুই শিশু রাবেয়া রোকেয়া। সিএমএইচে রাবেয়া রোকেয়ার গৃহ প্রত্যাবর্তন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাবেয়া রোকেয়া, কেমন আছো? অবাক লাগে না? কেমন আছো তুমি? কেমন আছো তুমি? ভালো, তুমি ভালো আছো? আচ্ছা, খুশি। যমজ মাথার দুই শিশু রাবেয়া রোকেয়া 2016 সালে পাবনার রফিকুল ইসলাম ও তসলিমা বেগমের ঘরে জন্ম নেয়। তাদের সমস্ত দায়িত্ব গ্রহণ করে সম্মিলিত সামরিক হাসপাতালকে যথাযথ চিকিৎসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাঙ্গেরি ও সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকেরা 2019 সালে প্রায় 33 ঘন্টা বিমুক্তকরণ অপারেশন সফল করেন। চিকিৎসা বিজ্ঞানের সৃষ্টি হয় মাইল ফলক। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি না একজন মা তার সন্তানকে কতবার ওটিতে রেখে আসতে পারে। আমি বুকে পাথর বেঁধে আমার সন্তানদের সুস্থতার প্রয়োজনে বারবার আমি ওটিতে ওদেরকে রেখে এসেছি। আমি সহ্য করেছি ওদের চিৎকার, হাহাকার, কান্না, সমস্ত দুঃখ, যন্ত্র, কষ্ট সয়েছি। শুধু চেয়েছি বাচ্চা দুটার আলাদা জীবন, সুস্থ স্বাভাবিক জীবন। আজ সবকিছুর অবসান হয়েছে। আজ বাচ্চা দুটো আলাদা আছে। রুকাইয়ার কিছু নিউরোলজিক্যাল সমস্যা থাকলেও আমি আশা করি হয়তো ধীরে ধীরে আমার বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে। 48টি অপারেশনের পর সুস্থ হওয়া দুই শিশুর জন্য দেশবাসীর দোয়া চান প্রধানমন্ত্রী। বলেন, মুজিব শতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চিকিৎসকদের সাহসিকতা ও বিজয়ের গল্প গর্বের, আনন্দের। আজকে রাবেয়া রোকেয়া বাড়ি ফিরে যাবে, তার বাবা মার কোলে আজকে তারা হেসে খেলে বেড়াবে, এটা সত্যি খুব বড় পাওয়া। অনুষ্ঠানে সেনাপ্রধান জানান, রাবেয়া ও রোকেয়া সারা জীবন দেশের সব সিএমএইচে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।